এও নানান অভিযোগের মধ্যে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে সহযোগিতা বন্ধ করে দিচ্ছে, এই কথাগুলো তিনি বলেছেন। এবং অন্য উপদেষ্টাদের নেমে যেতে না হলেও ছাত্র উপদেষ্টাদের সরে যেতে হতে পারে, এই আশঙ্কাগুলোর কথা তিনি বলছিলেন। এর সাথে বাস্তবে আপনি যেভাবে দেখছেন রাজনৈতিক পরিস্থিতি, তার মিল কতটুকু পান, কেন এই কথাগুলো আসলো বলে মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা থাকলো। আজকে সিডাপের এই আলোচনা সভাটায় আমি ছিলাম বক্তা হিসেবে। তো মাহফুজ আলমের কথা অনেকটা এন্টারটেইনিং মনে হয়েছে, তার কথা অনেকে হেসেছে, অনেকে মজা পেয়েছে, অনেকে মজা করেছে, মাহফুজ আলমও মজা করেছেন। কিন্তু তার আগে সেখানে পার্টিসিপেন্টস যারা প্রত্যেকেই যে বক্তব্য দিয়েছে, সেখানে গত 1 বছরের বেশি সময়ে এই সরকার সংবাদ মাধ্যম নিয়ে কি করলো সেটা নিয়ে একটা হতাশা ছিল, প্রশ্ন ছিল অনেক। কারণ হচ্ছে রাজনৈতিক দলের সরকার যখন থাকে তখন মিডিয়াকে তারা যেভাবে ব্যবহার করে, অথবা মিডিয়ার বিভিন্ন মালিক বা বিভিন্ন পক্ষ রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য যেভাবে নিজেদেরকে যেরকম অবস্থান তারা নেয়, এইসব নিয়ে তো মানুষের নানান রকমের প্রশ্ন আছে। এই দেশের মানুষের মিডিয়ার প্রতি আস্থার সংকট কেন, সেই সব বিষয়ে আলোচনায় ছিল। কিন্তু এই যে সংবাদ মাধ্যম নিয়ে যে কমিশন গঠিত হয়েছে, সংস্কার কমিশন, সেটার প্রধান যে কামাল আহমেদ, উনিও ছিলেন এবং উনি খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন যে তারা যে সুপারিশ দিয়েছেন এবং তারা যা চেয়েছেন তার 1% বাস্তবায়ন হয় নাই, অর্থাৎ তাদের যে সুপারিশ তার কিছুই হয়নি। তো এই অবস্থায় কেন থাকলো? এবং তিনি বলছিলেন যে আমাদের এই যে আমাদের যে সুপারিশ, সেগুলা স্টেক হোল্ডাররা যাতে দেখতে পারে, কথা বলতে পারে, সেই জন্য অন্তত ওয়েবসাইটে আপ করা যেত, মানুষকে জানানো যেতে পারতো, আলোচনা হতে পারতো, তার কিছুই হয়নি। এরকম অনেক অভিযোগ আসছে। তো মাহফুজ আলম যেটা করেছেন সেটা হলো, তার সব কিছুতেই বিষয়টা এরকম ছিল যে তিনি দায়িত্ব নিয়েছেন পরে অন্যদের থেকে, নেওয়ার পরে 1 মাসের উপরে ছিল ছুটি, বিভিন্ন রকমের ছুটি ছাটার দিন, কাজ করার দিন খুব কম পেয়েছেন। তার মধ্যে আবার এই প্রথম দিকে জামায়াত বিএনপি নাকি ভিসিডিসি নেওয়ার জন্য তারা বিভিন্ন কোটা, কে কয়টা নিবে, এতটা ভাগবাটোয়ারা নিয়ে তাদের কাছে যেত এবং ওই ভাগবাটোয়ারা অনুযায়ী তারা পদায়ন করেছে। পদায়ন করার পরে তারা অসহযোগিতা করা শুরু করেছে। অর্থাৎ যখন জামায়াত বিএনপির দরকার ছিল ভিসিডিসির নেওয়া, তাদের পক্ষের লোকদের নেওয়া, তখন তাদের কাছে গেছে, তারা দিয়েছে, দেওয়ার পরে আবার তারা অসহযোগিতা শুরু করেছে। সেখানে এই কথাটাও আসছে যে ভিসিডিসি তারা বিএনপি আওয়ামী লীগের কোটা বুঝে তাদেরকে দিল। তো গণঅভ্যুত্থান তো শুধু বিএনপি আওয়ামী লীগ ঘটায়নি, গণঅভ্যুত্থান তো এদেশের সাধারণ ছাত্র জনতা, রাজনৈতিক অরাজনৈতিক সবাই ঘটিয়েছে। শুধু রাজনৈতিক নেতাদের বা দলের পছন্দ মতো তাদের কোটা পূর্ণ করা হলো, তাহলে এদেশের জনগণের কোটাটা কোথায়, জনগণের যে আকাঙ্ক্ষা সেটা কোথায়? তারপর তিনি এও বলছেন যে কোনো সময় তাদের নেমে যেতে হতে পারে, এরকম অনিশ্চয়তা নিয়ে তারা কাজ করেন, যে কালকেই চলে যেতে হতে পারে, এমনকি আজকেও চলে যেতে হতে পারে। তো এই অনিশ্চয়তা নিয়ে 1 বছর ধরে কেন এই অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করে, তারও কোনো সদুত্তর তিনি দিতে পারেননি বা দেননি। আবার এখন বলছেন যে ছাত্র উপদেষ্টারা তারা 1-1.5 মাস আগে থেকে এরকম কথা উঠলো যে তারা সরে যেতে পারেন, তারপরে আমলারা বা তাদের কাছে যে ফাইল প্রসিড করা সেগুলো স্লো হয়ে গেছে, প্রায় কাজ বন্ধ। কিন্তু মাহফুজ আলমের বিষয়ে এর আগে নানান রকমের বিতর্ক হয়েছে, তিনি নানান গোষ্ঠী, নানান পক্ষের বিরুদ্ধে এবং পক্ষে অবস্থান নিয়ে যেসব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বা মন্ত্রণালয়ের যে কাজ, সেই কাজের বেলায় তার উদাসীনতা তো খুবই সবার আলোচিত বিষয় ছিল। যদি টাইমলি অফিস করে সব কিছুকে টাইমলি প্রসিড করা, গুরুত্বের সঙ্গে কিছু সংস্কার কাজ করা, সেই বিষয়টা তো করেছে, এরকম কোনো নজির দেখা যায়নি। কিন্তু তিনি সেই সুনির্দিষ্ট বিষয়ে না গিয়ে তাদের ব্যর্থ
ব্যর্থতার যে বিষয়টা সেটাকে ডিশোল্ডারিং করেছেন এইভাবে যে রাজনৈতিক শক্তি সহযোগিতা করেনি। রাজনৈতিক শক্তির সহযোগিতার আশায় যদি তারা এখানে বসেন তাহলে গণঅভ্যুত্থানের পরে এই সরকারে গিয়ে তাদের লাভ হলো কি? আর রাজনৈতিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়লেন কেন তারা? তাদের তো এই জিম্মি হয়ে পড়বার কথা ছিল না। ফলে এখন তাদের ব্যর্থতাটা ঢাকবার জন্য আমার ধারণা অন্য উপদেষ্টারাও অনেকে এই বয়ান দিতে শুরু করবেন তারা পারেননি রাজনৈতিক শক্তির অসহযোগিতার জন্য, কিন্তু তারা রাজনৈতিক শক্তির সহযোগিতাও তো পেয়েছেন, তারা করেননি। এটা মেনে নেওয়া ভালো।